হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে। তো আগের ক্লাসে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে অংশটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে নিউক্লিয়াস অ্যান্ড সাইড চেন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের নিউক্লিয়াস এবং সাইড চেন সম্পর্কে আলোচনা করব এবং কিছু সাবস্টিটিউশন রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা করব। তো একটা অ্যারোমেটিক যৌগের দুইটি অংশ থাকে, অ্যারোমেটিক কম্পাউন্ডের দুটি অংশ থাকে। অ্যারোমেটিক কম্পাউন্ড এর দুটি অংশ থাকে, একটি হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইড চেন। একটি হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইড চেন। এটা তো নিউক্লিয়াস কাকে বলে না, ধরো এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা একটি অ্যারোমেটিক কম্পাউন্ড, প্রতিস্থাপিত অ্যারোমেটিক কম্পাউন্ড। তো এর মধ্যে এই বেনজিন বলয় বা বেনজিন রিংটাকে, এই বেনজিন বলয় বা বেনজিন রিংটাকে বলা হয় কি নিউক্লিয়াস। এই অ্যারোমেটিক কম্পাউন্ডে এই বেনজিন রিং বা বেনজিন বলয়টাকে বলা হয় নিউক্লিয়াস, আর এই অংশটাকে বলা হয় না, বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয় অ্যালকিল গ্রুপ দ্বারা, সেই অ্যালকিল গ্রুপটাকে বলা হয় কি সাইড চেন। এটাকে বলা হয় সাইড চেন। নিউক্লিয়াস কাকে বলে না, অ্যারোমেটিক কম্পাউন্ডের বেনজিন বলয় বা বেনজিন রিংটাকে, অ্যারোমেটিক কম্পাউন্ডের বেনজিন বলয় বা বেনজিন রিংটাকে বলা হয় নিউক্লিয়াস, এবং এই বেনজিন বলয়ের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই অ্যালকিল গ্রুপকে বলা হয় সাইড চেন বা পার্শ্ব শৃঙ্খল বলা হয়ে থাকে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অক্সিডেশন অফ সাইড চেন। যদি একটা অ্যারোমেটিক কম্পাউন্ডকে জারিত করি তাহলে তার বেনজিন রিংটা অত্যন্ত সুস্থিত হওয়ার জন্য সেই বেনজিন রিং জারিত হয় না, সেটা অপরিবর্তিত থাকে, শুধুমাত্র তার পার্শ্ব শৃঙ্খল যেটা হয় সেটা জারিত হয়। তবে হ্যাঁ, বেনজিন রিংটাকেও জারিত করা যায়, সেটা করে দেখাবো। এবার অক্সিডেশন অফ সাইড চেন। অক্সিডেশন অফ সাইড চেন। অক্সিডেশন অফ সাইড চেন না, যদি কোনো এরকম একটি প্রতিস্থাপিত বেনজিন যদি একটা অ্যারোমেটিক কম্পাউন্ডকে ডাইলুট নাইট্রিক অ্যাসিড কিংবা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিংবা সালফিউরিক অ্যাসিড যুক্ত কোনো পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা বিজারিত করা হয়, কি বললাম না, এখানে বিজারক হিসেবে যেগুলো ব্যবহার করব, বিজারক হিসেবে যেগুলো ব্যবহার করব সেটা হচ্ছে কি বলতো, ডাইলুট নাইট্রিক অ্যাসিড, কিংবা এটা ব্যবহার করতে পারি, অথবা আমি ব্যবহার করব 2 নম্বর কি না বেসিক KMnO4, অথবা আমরা বিজারক দ্রব্য হিসেবে ব্যবহার করতে পারি H2SO4 যুক্ত K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। কি বললাম না, একটা সাইড চেনকে বিজারিত করতে গেলে এখানে বিজারক দ্রব্য হিসেবে ডাইলুট নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি, কিংবা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতে পারি, কিংবা সালফিউরিক অ্যাসিড যুক্ত যে কোনো সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট আমরা নিতে পারি। তো একে যদি আমি দিই কি দেব না, ক্ষারীয় KMnO4 অর্থাৎ
বেসিক KMnO4 দ্বারা যদি বিজারিত করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি এক নম্বর বেসিক KMnO4, দ্বিতীয়ত একটা অ্যাসিড মিডিয়াম দিলাম আর হিট দেব। হিট দিলে কি হবে না, যদি আমি একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে এই বেসিক KMnO4 দিয়ে যদি বিজারিত করি তাহলে এই অ্যারোমেটিক রিংটা বা বেনজিন রিংটা অত্যন্ত সুস্থিত হওয়ার জন্য এটি বিজারিত হয় না। কে বিজারিত হয়? শুধুমাত্র তার পার্শ্ব শৃঙ্খল বা সাইড চেইনটা বিজারিত হয়ে যায়। কিসে বিজারিত হয়ে যায়? না COOH গ্রুপে কনভার্ট হয়ে যায়, বিজারিত হয়ে গিয়ে COOH গ্রুপে পরিণত হয়ে যায়। তো মনে রাখবে সেই গ্রুপটা বিজারিত হবে যে বেনজিন বোনের সঙ্গে সরাসরি যুক্ত কার্বনটির সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকে। কি বললাম? বেনজিন রিং এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত যে কার্বনটি থাকে সেই কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বেনজাইলিক হাইড্রোজেন বলা হয়। কি বললাম না, বেনজিন বনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত কার্বনটি যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে সেই হাইড্রোজেনকে বলা হয় বেনজাইলিক হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনটাকে আমি কি বলবো? বেনজাইলিক হাইড্রোজেন। বেনজাইলিক হাইড্রোজেন এই বেনজাইলিক হাইড্রোজেনটা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে পরিণত হয়। না একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে যদি বেসিক KMnO4 দিয়ে যদি বিজারিত করি তাহলে কি হবে না, বেনজিন বলের সঙ্গে সরাসরিভাবে যুক্ত যে কার্বনটি থাকে সেই কার্বনটির সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনকে বেনজাইলিক হাইড্রোজেন বলে, সেটি বিজারিত হয়ে COOH গ্রুপে পরিণত হয়ে যায়। যদি এখানে বেনজাইলিক হাইড্রোজেন না থাকে তাহলে সেই পার্শ্ব শৃঙ্খল বা সাইড চেইনটি বিজারিত হবে না। আর এখানে অ্যারোমেটিক রিং যেটা রয়েছে বা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস তো বিজারিত হবে না কারণ এটি অত্যন্ত সুস্থিত রয়েছে। যা আরেকটি উদাহরণ নেব, যদি এরকম থাকে CH2 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 CH3 থাকে, এরকম যদি অনেক বড় চেইনও থাকে তাকেও যদি সেই বেসিক KMnO4 দিয়ে বিজারিত করা হয়, বেসিক KMnO4 দেব, তারপরে হচ্ছে 1 নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে কি দেব, একটা অ্যাসিড মিডিয়াম দেব, দিয়ে হিট দেব। তাহলেও কিন্তু হবে এখানে দেখতে পাচ্ছি যে বেনজাইলিক হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেনটা বেনজাইলিক হাইড্রোজেন রয়েছে, তার মানে পুরো গ্রুপটা বিজারিত হয়ে যাবে। বিজারিত হয়ে কিসে পরিণত হয়ে যাবে? COOH গ্রুপে পরিণত হয়ে যাবে। COOH গ্রুপে পরিণত হয়ে যাবে। যদি এখানে কোনো বেনজাইলিক হাইড্রোজেন না থাকে তাহলে কি হবে? ধরো টার্ট বিউটাইল বেনজিন নিলাম আমি, কি টার্ট বিউটাইল বেনজিন CH3O3, এই যৌগটার নাম টার্ট বিউটাইল বেনজিন। দেখো এই টার্ট বিউটাইল বেনজিনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত যে কার্বন রয়েছে এই কার্বনে কোনো বেনজাইলিক হাইড্রোজেন উপস্থিত নেই। এই টার্ট বিউটাইল বেনজিনে বেনজিন রিংয়ের সঙ্গে সরাসরিভাবে যে কার্বনটি যুক্ত রয়েছে এই কার্বনটিতে কোনো বেনজাইলিক হাইড্রোজেন নেই। তো বেনজাইলিক হাইড্রোজেন না থাকার জন্য এই গ্রুপটা কিন্তু বেসিক KMnO4 দ্বারা জারিত হয় না। তাহলে এখানে যদি আমি কি দিয়ে থাকি না, বেসিক 1 নম্বর হচ্ছে বেসিক KMnO4, আর দ্বিতীয়ত হচ্ছে কি দেবো, কোনো অ্যাসিড মিডিয়াম, আর হচ্ছে হিট দিই। তাহলে এখানে কিন্তু কোনো প্রোডাক্ট উৎপন্ন হবে না, এখানে কোনো প্রোডাক্ট উৎপন্ন হবে না কারণ এখানে কোনো বেনজাইলিক হাইড্রোজেন নেই। নো বেনজাইলিক হাইড্রোজেন প্রেজেন্ট ইন দিস কম্পাউন্ড বিকজ আমি লিখতে পারি অ্যাজ নো বেনজাইলিক হাইড্রোজেন no benzylic hydrogen present in this compound। তাহলে দেখো এই যৌগটিতে কোনো বেনজাইলিক হাইড্রোজেন না থাকার জন্য এই যৌগটা কিন্তু জারিত হচ্ছে না। আর এই দুটো যৌগতে বেনজাইলিক হাইড্রোজেন রয়েছে, বেনজাইলিক হাইড্রোজেন থাকার জন্য এরা জারিত হচ্ছে।
তাহলে এই গেল যে অক্সিডেশন অফ সাইড চেন, একটা অ্যারোমেটিক যৌগের সাইড চেনকে কিভাবে কি বললাম জারিত করা যায়। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অক্সিডেশন অফ বেনজিন রিং। Oxidation of benzene ring। বেনজিন রিং এর হচ্ছে জারণ করব। তো জেনারেলি অ্যারোমেটিক যৌগে বেনজিন রিংটা অত্যন্ত সুস্থিত হয়। সুস্থিত হওয়ার জন্য এটি সহজে জারিত হয় না, তবে কিছু ক্ষেত্রে সেটা জারিত হয়। যেমন বেনজিন রিংকে যদি কি করা যায় ওজোনোলিসিস করা হয়, ওজোনোলিসিসের মাধ্যমে তাকে কি করা যায় জারিত করা যায়। তো ওজোনোলিসিস করলে এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে পরিণত হবে। ধর একটি বেনজিন রিং আমি নিলাম CH3 CH CH ডাবল বন্ডেড CH সিঙ্গেল বন্ডেড C ডাবল বন্ডেড CH আবার সিঙ্গেল বন্ডেড CH আবার ডাবল বন্ডেড CH। প্রত্যেকটা কার্বন দেখে নেব 1 2 3 4, সরি এখানে হাইড্রোজেন থাকবে না, সরি এই জায়গায় কোনো হাইড্রোজেন থাকবে না। তাহলে দেখতে পাচ্ছি যে এই কার্বনের চারটি হাত 1 2 3 4, এর 1 2 3 4 1 2 3 4 সবগুলো দেখতে পাচ্ছি চারটি করে হয়ে গেল। তাহলে এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আমি এই রিংটাকে কি করব জারিত করব। কে জারিত হবে না এই রিংটা জারিত হবে, পুরো এই রিংটাকে জারণ করব। কিভাবে জারিত হবে না এতে যদি কি দেওয়া হয় না এক নম্বর হচ্ছে কি ওজোনোলিসিস করব, ওজন দেব CH3 COOH দেব। দ্বিতীয়ত আমি কি করব হাইড্রোজেন পারঅক্সাইড দেব। আচ্ছা আমরা আগে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আগে শিখেছিলাম যদি কোনো যৌগকে দ্বিবন্ধন দ্বারা যুক্ত যৌগ বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত কোনো যৌগ থাকে, সেই যৌগটিতে যদি ওজোনোলিসিস করা হয় তাহলে কি উৎপন্ন হবে ওজোনাইড উৎপন্ন হবে। সেই ওজোনাইডকে যদি জিঙ্ক এবং হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হয় দিয়ে হাইড্রোলিসিস করা হয় তাহলে কি উৎপন্ন হবে বলতো সেটা ভেঙে যাবে, এই ওজোনাইড যৌগটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে একটা নরমাল অ্যালিফ্যাটিক যৌগে পরিণত হয়ে যাবে। তো এখানটা দেখতে পাচ্ছি কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। যদি ওজন দেওয়া হয় তাহলে কি হবে ওজোনাইড যৌগ উৎপন্ন হবে। সেই ওজোনাইড যৌগটাকে হাইড্রোলিসিস করলে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে বলতো সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে COOH রয়েছে। তো যেটা পরিণত হবে সেটা হচ্ছে কি বলতো CH3 COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবারে আমরা আলোচনা করব প্রিপারেশন অফ বেনজিন। Preparation of benzene। Preparation of বেনজিন। বেনজিনকে দুইটি পদ্ধতিতে প্রিপারেশন করা যায়, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে আর একটা ল্যাবরেটরি প্রিপারেশন করা যায়। একটা ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে প্রস্তুত করা যায়, শিল্প পদ্ধতিতে। শিল্প পদ্ধতিতে যেটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে কি বেনজিনের মূল উৎস হচ্ছে আলকাত্রা, আলকাত্রা থেকে শিল্প পদ্ধতি বা ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে কি করা যায় বেনজিন প্রস্তুত করা যায়।
তো সেটা তোমরা একবার দেখে নেবে তোমাদের বইতে, রিডিং পড়ে নেবে একবার। আমি মূলত যেটা দেখাবো এখানে সেটা হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন। 1 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। সেকেন্ডলি যেটা হচ্ছে কি ল্যাবরেটরি প্রিপারেশন। ল্যাবরেটরি প্রিপারেশন, তো বেঞ্জিনের যে মূল উৎস সেটা হচ্ছে আলকাতরা। আলকাতরা থেকে সেটা শিল্প পদ্ধতিতে বেঞ্জিন প্রস্তুত করা যায়। এখানে আমরা যেটা বিশেষ করে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন। সব থেকে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন। ল্যাবরেটরি প্রিপারেশন, ল্যাবরেটরি পদ্ধতিতে প্রিপারেশন করব। সব থেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি ফ্রম অ্যাসিটিলিন। কোথা থেকে করব? 1 নম্বর ফ্রম অ্যাসিটিলিন থেকে। না, অ্যাসিটিলিনকে যদি 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার মলের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে 3 অণু অ্যাসিটিলিন যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? বেঞ্জিন উৎপন্ন করবে। ভীষণ ইম্পর্টেন্ট এটা একটা পদ্ধতিটা মনে রাখবে, প্রায় কনভার্সনটা এসে থাকে, ভীষণ ইম্পর্টেন্ট। না, 3 অণু অ্যাসিটিলিনকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার মলের মধ্য দিয়ে চালনা করলে, কপার মল এখানটা আর 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কি বললাম 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি অ্যাসিটিলিনের বাষ্পকে কপার মলের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে 3 অণু অ্যাসিটিলিন যুক্ত হয়ে কি উৎপন্ন করে? বেঞ্জিন উৎপন্ন করে। মূলত সেটা বেঞ্জিন উৎপন্ন করে। ঠিক আছে, এই মেকানিজমটা তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এলিভেটিক পার্টে শেষের দিকে বুঝিয়েছিলাম, সেটা এখানে আর করাচ্ছি না। মনে পড়ছে সেই মেসিটিলিন প্রস্তুতি প্রোপাইন থেকে, তো এইভাবে করা হয়, সেটা ঠিক এইভাবে করেছিলাম। HC ট্রিপল বন্ডেড HC, আবার এখানে একটু জয়েন করেছিলাম, আবার এই দিকটা দিয়েছিলাম 3 অণু অ্যাসিটিলিন নিয়েছিলাম। তো এইভাবে ঠিক করেছিলাম, দেখে বুঝতে পারছো যে বেঞ্জিন এইভাবে প্রস্তুত হয় বেঞ্জিন। তো মেকানিজমটা এখানে ডিপলি দেখাচ্ছি না, শুধু মনে রাখো তোমাদের কনভার্সনটা কিভাবে হয়। ঠিক আছে, তো 1 নম্বর হচ্ছে কি অ্যাসিটিলিন থেকে। অ্যাসিটিলিনের বাষ্পকে যদি 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার মলের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে 3 অণু অ্যাসিটিলিন যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করে? বেঞ্জিন উৎপন্ন হয়। এটা হচ্ছে একটা পলিমারাইজেশন রিঅ্যাকশনের উদাহরণ ধরে নিতে পারো। সেকেন্ডলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রম ফেনল। ফেনল থেকে, ফেনল থেকে। না, ফেনলকে যদি জিন ডাস্টের উপর দিয়ে ফেনলকে যদি উত্তপ্ত জিন ডাস্টের উপর দিয়ে চালনা করা হয়, কি বললাম ফেনলকে, এটা ফেনল, ফেনলকে যদি উত্তপ্ত জিন ডাস্টের উপর দিয়ে চালনা করা হয় তাহলে সেটি বেনজিনে পরিণত হয়ে যায়। কি দেখো জিন ডাস্ট, হিট, উত্তপ্ত জিন ডাস্টের উপর দিয়ে ফেনলকে চালনা করলে বেনজিনে পরিণত হয় এবং সেই সঙ্গে সঙ্গে কি হয়? জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। মনে রাখবে এটাও খুব ইম্পর্টেন্ট, ফেনলকে যদি জিন ডাস্টের, উত্তপ্ত জিন ডাস্টের উপর দিয়ে চালনা করা হয় তাহলে সেই ফেনলটা কিসে পরিণত হয়ে যায়? বেনজিনে পরিণত হয়ে যায়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। from benzene diazonium, from
ডায়াজোনিয়াম। বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট। বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণকে যদি হাইপোফসফরাস অ্যাসিড কিংবা শুষ্ক অ্যালকোহলের মিশ্রণে চালনা করা হয় তাহলে কি উৎপন্ন হবে? বেঞ্জিন উৎপন্ন হবে। বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণকে যদি হাইপোফসফরাস অ্যাসিড বা শুষ্ক অ্যালকোহলের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে সেটি কিসে পরিণত হয়ে যাবে? না বেঞ্জিনে পরিণত হয়ে যাবে। তো প্রথমে আমি একটা নেব বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখানে নেব বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নেব N2 প্লাস Cl মাইনাস, ঠিক আছে, এটা প্লাস, ঠিক আছে। এর নাম হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি হাইপোফসফরাস অ্যাসিড, কি বললাম, H3PO2 H3PO2 জল এবং হিট দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? এটি না বেঞ্জিনে কনভার্ট হয়ে যাবে, মূলত এটা বেঞ্জিনে পরিণত হবে। প্লাস H3PO3 উৎপন্ন হবে, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে, প্লাস N2, সেই সঙ্গে সঙ্গে নাইট্রোজেন উৎপন্ন হবে। তো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি হাইপোফসফরাস অ্যাসিড সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে সেই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা বেঞ্জিনে পরিণত হয়। কিংবা এভাবেও করতে পারি অন্য একটা পদ্ধতিতে, যেমন একে যদি ড্রাই অ্যালকোহল C2H5OH ড্রাই অ্যালকোহল সহযোগে বিক্রিয়া করানো হয় তাহলেও কিসে পরিণত হয়ে যাবে? বেঞ্জিনে পরিণত হয়ে যাবে। প্লাস অ্যাসিটালডিহাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস N2 এটাতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আমার যে বেঞ্জিনের প্রিপারেশন, কিভাবে বেঞ্জিন প্রস্তুত করা হয় ল্যাবরেটরি পদ্ধতিতে। ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে প্রায় এসে থাকে ছোট ছোট। তো এবারে যেটা করব সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেঞ্জিন। Substitution reaction of benzene. Substitution reaction of benzene. বেঞ্জিনের হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো সবথেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে হ্যালোজিনেশন অফ বেঞ্জিন। হ্যালোজিনেশন অফ বেঞ্জিন, হ্যালোজিনেশন অফ বেঞ্জিন, বেঞ্জিনের হ্যালোজিনেশন। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে ক্লোরিনেশন, সেটা হচ্ছে ক্লোরিনেশন। ক্লোরিনেশন করব, কি করব? ক্লোরিনেশন। ক্লোরিনেশন কাকে বলবো? না যে বিক্রিয়ায় বেঞ্জিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় ক্লোরিনেশন। কি বললাম? যে বিক্রিয়ায় বেঞ্জিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় ক্লোরিনেশন। তো দেখো এখানে ক্লোরিনেশনটা কেমন করে হয়। না এখানে এই ক্লোরিনেশন করতে গেলে ক্যাটালিস্ট হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আয়রন ডাস্ট ইউজ করতে পারি, ফেরিক ক্লোরাইড কিংবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এখানে ক্যাটালিস্ট হিসেবে কি ব্যবহার করা হয়? আয়রন ডাস্ট, ফেরিক ক্লোরাইড কিংবা যেটা ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি আয়রন ডাস্ট ইউজ করতে পারি কিংবা ফেরিক ক্লোরাইড ইউজ করতে পারি, और আমরা ইউজ করতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো ক্লোরিনেশন করতে গেলে
যেটা লাগে ক্যাটালিস্ট সেটা হচ্ছে আয়রন ডাস্ট, ফেরিক ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো বেনজিন নেব, বেনজিনের সঙ্গে যদি 1 মোল ক্লোরিন নেওয়া হয়, 1 মোল ক্লোরিন নেব এবং ক্যাটালিস্ট হিসেবে আমি ইউজ করতে পারি আয়রন ডাস্ট, অর আমি ব্যবহার করতে পারি FeCl3 ফেরিক ক্লোরাইড করব। করলে কি হবে, বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। কি হবে, বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি উৎপন্ন হবে, হ্যালোবেনজিন উৎপন্ন হবে বা ক্লোরোবেনজিন উৎপন্ন হবে এবং সেই সঙ্গে সঙ্গে কি হবে, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। না, বেনজিনের কতগুলো হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে সেটা নির্ভর করবে না বিক্রিয়ায় উপস্থিত ক্লোরিনের পরিমাণের উপরে। কি বললাম, না বেনজিনের তো এখানে 6টি হাইড্রোজেন রয়েছে, সেই 6টি প্রতিস্থাপিত হাইড্রোজেন রয়েছে, তো কতগুলো হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে, না উপস্থিত ক্লোরিনের পরিমাণের উপরে। যদি আমি এখানে আবার ক্লোরিন দিয়ে থাকি, এখনো যদি আবার ক্লোরিন দিই বা ক্লোরিন যদি 1 মোল দিয়ে থাকি, তাহলে কি হবে বলতো, সেই সঙ্গে সঙ্গে কি দেবো, আয়রন ডাস্ট দিয়ে থাকি, তাহলে কি হবে, যেহেতু ক্লোরিন হচ্ছে কি অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে তাদের একটা মিশ্রণ উৎপন্ন হবে, অর্থ ডাইক্লোরোবেনজিন এবং প্যারা ডাইক্লোরোবেনজিন উৎপন্ন হবে। অর্থ ডাইক্লোরোবেনজিন এবং প্যারা ডাইক্লোরোবেনজিন উৎপন্ন হবে। কি বললাম, না যে বিক্রিয়ায় বেনজিনের 1 বা একাধিক হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয় থাকে। তো এখানে ক্যাটালিস্ট হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা আয়রন ডাস্ট, ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারি। একটা বেনজিনের কতগুলো হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে সেটা নির্ভর করবে না বিক্রিয়ায় উপস্থিত ক্লোরিনের পরিমাণের উপরে। তো বেনজিন থেকে কিভাবে ক্লোরোবেনজিন হলো সেটা আমি একটু মেকানিজমের মাধ্যমে দেখাচ্ছি। তো বাকিটা দেখাচ্ছি মেকানিজমের মাধ্যমে। এখন দেখো কিভাবে বেনজিন থেকে ক্লোরোবেনজিন উৎপন্ন হয় তা আমি মেকানিজম দেখাচ্ছি। মেকানিজম এক অণু ক্লোরিন নেব, তার সঙ্গে কি নেব, না ফেরিক ক্লোরাইড নেব, ফেরিক ক্লোরাইড এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে আর এটা হচ্ছে কি বলতো লুইস অ্যাসিড তো জানো ইলেকট্রন কি দেবে, তাহলে এই ইলেকট্রনটা যখনই এখানে দিলে কি উৎপন্ন হবে বলতো, না ক্লোরিন, তাহলে এখানে একটা ইলেকট্রনের কি হবে, ঘাটতি হবে। যখনই এই ক্লোরিনটা তার লোন পেয়ার ইলেকট্রনটাকে ফেরিক ক্লোরাইডকে দিয়ে দিচ্ছে তখনই কি হবে, এখানে ইলেকট্রনের ঘাটতি হবে আর এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে, FeCl3 মাইনাস হয়ে যাবে। এই ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন কি হচ্ছে, নিয়েছে, পরবর্তীকালে কি হবে, এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি উৎপন্ন হয়ে যাবে, সরি এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, এখানে ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন হয়ে যাবে, Cl+ উৎপন্ন হয়ে যাবে আর FeCl4 মাইনাস আয়নে পরিণত হয়ে যাবে। এই যে Cl+ আয়ন একে ক্লোরোনিয়াম আয়ন বলা হয়, একে বলা হয় ক্লোরোনিয়াম আয়ন। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, না প্রথমে এই ক্লোরিন অণুটা ভেঙে গিয়ে কিসে পরিণত হয়ে গেল, না একটা ক্লোরোনিয়াম আয়নে পরিণত হয়ে গেল। দেখো এখানে একটা ক্লোরোনিয়াম আয়নে পরিণত হয়ে গেল। তো এই ক্লোরোনিয়াম আয়নটা হচ্ছে ইলেকট্রোফাইল আর বেনজিন রিংটা সেখানে কি হচ্ছে, পাই ইলেকট্রন রয়েছে, সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তো স্টেপ 1 এ যেটা করব, স্টেপ 1 তো সবথেকে প্রথমে নেব বেনজিনে তো পাই ইলেকট্রন রয়েছে প্লাস এখানে ক্লোরোনিয়াম আয়ন, এটা হচ্ছে ইলেকট্রোফাইল রূপে কাজ করবে, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তো যখনই এখানে একটা ইলেকট্রোফাইল এক্সেস ইলেকট্রনটা কি হবে, এখানে দেবে, তখন এই কার্বনে কি হবে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে যাবে, কি হবে, এখানে একটা কার্বোক্যাটায়নে পরিণত হয়ে যাবে। ক্লোরিন হাইড্রোজেন
এটা প্লাস, এটা একটা কি হবে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে যাবে। পরবর্তীকালে এটা সিগমা কমপ্লেক্স গঠনের মাধ্যমে এখানেও প্লাস হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে সিগমা কমপ্লেক্স হতে পারে। সেটা কি হবে, এই প্লাসটা আবার এখানে যাবে, এখানে প্লাস হবে, আবার এখান থেকে চলে আসবে এখানেও আসতে পারে, এটা সিগমা কমপ্লেক্স গঠন করতে পারে। ঠিক আছে, ছোট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি হয় এটা সিগমা কমপ্লেক্স গঠন করবে, হাইড্রোজেন Cl, এখানে প্লাস হয়ে গেল। আবার এই পাই ইলেকট্রনটা যখন এখানে আসবে রেজোনেন্সের মাধ্যমে, তখন এখানে একটা প্লাস আয়নে পরিণত হয়ে যাবে। এগুলোকে সিগমা কমপ্লেক্স বলা হয়। এটাকে সিগমা কমপ্লেক্স বলা হয়। ঠিক আছে, সিগমা কমপ্লেক্স যে কোনো একটা নিলেই হবে। এবং স্টেপ 2, এটা হচ্ছে স্লো, এটা স্লো স্টেপ, এটাকে রেট ডিটারমিনিং স্টেপ বলা হয়, বিক্রিয়ার হার নির্ণয়ের ধাপ বলা হয়। তো শুধুমাত্র এখানে বিক্রিয়ক পার্টিসিপেট করে, যার জন্য এটাকে বলা হয় স্লো স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ বলা হয়। এবং স্টেপ 2 তে, স্টেপ 2 সেখানে কি হবে না, যে কোনো একটা কার্বোক্যাটায়ন যুক্ত একটা বেঞ্জিন রিং নেব, ধরো এটাই নিলাম, এখানে একটা কার্বোক্যাটায়ন হাইড্রোজেন C, তারপরে যেটা থাকবে FeCl4 মাইনাস আয়ন দেব, FeCl4 মাইনাস আয়ন। এই মাইনাস আয়নটা যখনই হাইড্রোজেনকে অ্যাটাক করবে তখনই এই বন্ধনটা ভেঙে এখানে আবার স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে ক্লোরোবেনজিনে পরিণত হয়ে যাবে, ক্লোরোবেনজিন। তাহলে দেখালাম যে কিভাবে ক্লোরিনেশন হয়, তার মেকানিজমটাও আমরা দেখালাম। আমাদের কনভার্টটা ছিল কি না, বেনজিনকে কি দেব, আয়রন ডাস্ট বা ফেরিক ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হয়, ক্লোরোবেনজিন। তো সেই ক্লোরোবেনজিনের মেকানিজমটা আমি দেখালাম। প্রথমে ক্লোরিন অণুটা ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে কি হবে, ক্লোরোনিয়াম আয়নে পরিণত হয়ে যাবে। এই ক্লোরোনিয়াম আয়নটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, এখানে দেখাতে পাচ্ছি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। প্রথমে কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো, তারপরে কি হবে, ভেরি ফাস্টলি সেটা স্টেবিলিটি অর্জন করতে চাইবে। বেনজিন রিংটা কি করবে, তার স্টেবিলিটি অর্জন করতে চাইবে, তার স্টেবিলিটি কি হবে, এখানে লেস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে FeCl4 মাইনাস আয়নটা যখনই এই প্রোটনটাকে অ্যাটাক করবে, তখনই কি হবে, আবার এই বেনজিন রিং তার স্টেবিলিটি ফিরে পাবে। এইভাবে ক্লোরোবেনজিন আমরা উৎপন্ন করতে পারি। ঠিক যেভাবে এই ক্লোরোবেনজিন উৎপন্ন করলাম বেনজিন থেকে, একইভাবে আমরা কি করতে পারি, ব্রোমিনেশনও করতে পারি, ব্রোমোবেনজিনও প্রস্তুত করতে পারি। ব্রোমিনেশন ক্লোরিনেশনের মতোই হচ্ছে কি ব্রোমিনেশন হয়ে থাকে। এটাকে ব্রোমিনেশন। ব্রোমিনেশন একইভাবে আমরা একটা বেনজিন নেব, বেনজিন, তার সঙ্গে ব্রোমিন নেব এবং আয়রন ডাস্ট দেব, কিসে পরিণত হয়ে যাবে, ব্রোমোবেনজিনে পরিণত হয়ে যাবে। আর এর মেকানিজম করে দেখাচ্ছি না। তবে ক্লোরিনেশন বা ব্রোমিনেশনের মতো আয়োডিনেশন করা সম্ভব নয়, বা আয়োডিনেশন করা যায় না। আয়োডিনেশন ক্লোরিনেশন বা ব্রোমিনেশন পদ্ধতির মতো আয়োডিনেশন করা যায় না। আয়োডিনেশনের মাধ্যমে আয়োডোবেনজিন প্রস্তুত করা যায় না। কি হতে হয়, বেনজিন, আয়োডিন এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে যদি রিফ্লেক্স করা হয়, তাহলে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু আয়োডিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে আয়োডোবেনজিন উৎপন্ন করে। কিভাবে প্রস্তুত করা হয় আয়োডোবেনজিন না, বেনজিন, আয়োডিন এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে যদি রিফ্লেক্স করা হয়, তাহলে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু আয়োডিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে আয়োডোবেনজিন উৎপন্ন করে। তাহলে আমি নেব কি, বেনজিন, আয়োডিন প্লাস হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, একে রিফ্লেক্স করব, রিফ্লেক্স করব। রিফ্লেক্স করলে কি উৎপন্ন হবে না, আয়োডোবেনজিন পরিণত হবে। তাহলে এই ছিল আমাদের হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন অফ বেনজিন। তাহলে বেনজিন রিংয়ের সঙ্গে কি করে আমি হ্যালোজেন গ্রুপ
প্রতিস্থাপন করব। বেঞ্জিনের একটা হাইড্রোজেন গ্রুপ কিভাবে হ্যালোজেন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, হ্যালো বেঞ্জিন প্রস্তুত করা যায়, সেটা আমরা দেখলাম। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ডিহ্যালোজিনেশন অফ বেঞ্জিন। ডিহ্যালোজিনেশন অফ বেঞ্জিন। ডিহ্যালোজিনেশন অফ বেঞ্জিন। ডিহ্যালোজিনেশন অফ বেঞ্জিন, ঠিক আছে। তো এটি গ্রিগনার বিকারক প্রস্তুতির মাধ্যমে ডিহ্যালোজিনেশন করা হয়। তো একটা বেঞ্জিন রিং থেকে হ্যালোজেন গ্রুপকে অপসারিত করতে গেলে সেটা হচ্ছে গ্রিগনার বিকারক প্রস্তুতির মাধ্যমে করা হয়। তো এখানেই একটা হ্যালো বেঞ্জিন নিলাম X, যেখানে এটা হচ্ছে হ্যালো বেঞ্জিন, হ্যালো হ্যালো বেঞ্জিন, যেখানে X হচ্ছে কি ফ্লোরিন, ফ্লোরিন হবে না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি, ঠিক আছে। তো প্রথমে কি নেব, ম্যাগনেসিয়াম চূর্ণ নেব, ড্রাই ইথার নেব। কি হবে, গ্রিগনার বিকারক প্রস্তুত হবে। কি হবে, MgX, এটা হচ্ছে গ্রিগনার বিকারক প্রস্তুত হবে। এবং এখানে যদি আমি কি করি, হাইড্রোলিসিস করে দেই, H2O যদি হাইড্রোলিসিস করা যায়, হাইড্রোলিসিস করি, তাহলে কি উৎপন্ন হবে, বেঞ্জিনে পরিণত হবে। এটা কি হবে, বেঞ্জিনে পরিণত হবে, প্লাস Mg, একদিকে X আর একদিকে OH, দুটো গ্রুপ উৎপন্ন হবে। তাহলে কিভাবে আমরা ডিহ্যালোজিনেশন করব না, এই পদ্ধতিতে ডিহ্যালোজিনেশন করা হয় না। বেঞ্জিন রিং থেকে হ্যালোজেন গ্রুপকে অপসারিত করতে গেলে শুষ্ক ম্যাগনেসিয়ামের চূর্ণ দেব, তাহলে গ্রিগনার রিএজেন্ট প্রস্তুত হবে। গ্রিগনার রিএজেন্টকে কি করব, হাইড্রোলিসিস করে দিলে সেখানে বেঞ্জিন উৎপন্ন হয়ে যাবে, MgX OH উৎপন্ন হবে। এরপরে করব যেটা নাইট্রেশন অফ বেঞ্জিন। কি হলো, নাইট্রেশন অফ বেঞ্জিন। Nitration of benzene. Nitration of benzene. নাইট্রেশন অফ বেঞ্জিন কাকে বলে না, যে বিক্রিয়ায় বেঞ্জিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে নাইট্রেশন অফ বেঞ্জিন বলে। তো এই নাইট্রেশন করতে গেলে বিকারক হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি না, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। বিকারক হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। একে নাইট্রেটিং বিকারক বলা হয়। তাহলে কি হয় না, নাইট্রেশন করাতে গেলে সেটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ নেওয়া হয়। এদেরকে না মিক্স অ্যাসিড বলা হয়। এদেরকে বলা হয় কি মিক্স অ্যাসিড। মিক্স অ্যাসিডও বলা হয়, ব্র্যাকেটে MA লেখা হয়, মিক্স অ্যাসিড, মিশ্র অ্যাসিড। মিশ্র অ্যাসিড বলা হয়। যদি মিশ্র অ্যাসিড বলা হয় তাহলে বুঝে নিতে হবে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মিক্সচারটাকে মিক্সড অ্যাসিড বলা হয়। তো এখানে নাইট্রেটিং বিকারক হিসেবে এই দুটো মিশ্রণ ব্যবহার করা হয়। তাহলে কি বললাম না, বেঞ্জিনকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ সহ 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে বেঞ্জিনের একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেঞ্জিন উৎপন্ন করে। কি বললাম না, বেঞ্জিনকে যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এর মিশ্রণ সহ 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হবে, নাইট্রোবেঞ্জিনে পরিণত হয়ে যাবে। কি হবে,
নাইট্রোবেনজিনে পরিণত হবে। এর নাম হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন কি বললাম না, বেনজিনকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সহ 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে বেনজিনের একটা হাইড্রোজেন পরমাণু একটি নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিনে পরিণত হবে। তো দেখে নেব আমরা এর মেকানিজমটা, কি করে বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপন্ন হয় তার মেকানিজমটা দেখে নেব। মেকানিজম না, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 নেব। তো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যেটা নেব সেটা লেখার দরকার নেই, যে কনসেন্ট্রেটেড নিলাম 2 অণু সালফিউরিক অ্যাসিড নিলাম। এর কোনো নাইট্রিক অ্যাসিড এবং 2 অণু সালফিউরিক অ্যাসিড নিজেদের মধ্যে বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন গঠন করে প্লাস হাইড্রোনিয়াম আয়ন গঠন করে প্লাস HSO4 মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে কি করলাম না, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তার মধ্যে 2 অণু সালফিউরিক অ্যাসিড নেব, এরা বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন এবং HSO4 মাইনাস আয়ন উৎপন্ন করে। স্টেপ 1, এটাও একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো বেনজিনের সঙ্গে কি দেব, নাইট্রোনিয়াম আয়ন NO2, এটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এখানে এক্সেস ইলেকট্রন রয়েছে, দিলে কি উৎপন্ন হবে, এটা হচ্ছে স্লো রেট ডিটারমিনিং স্টেপ বলা হয়। তাহলে এখানে কি উৎপন্ন হবে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। তাহলে যেহেতু এই পাই ইলেকট্রনটা ইলেকট্রোফাইলকে তার ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সুতরাং তাহলে এই কার্বন ইলেকট্রনের ঘাটতি হবে, দিয়ে এখানে একটা কি হবে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, দিয়ে এখানে কি হবে, NO2 উৎপন্ন হবে। এবং স্টেপ 2 তে যেটা উৎপন্ন হবে, স্টেপ 2, তো এটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো, স্টেপ 2 তে কি উৎপন্ন হবে, NO2, এই HSO4 মাইনাস আয়নটা অ্যাটাক করবে। তাহলে OSO3 H মাইনাস, তার লোন পেয়ার ইলেকট্রনের সাহায্যে কি করবে, যখন প্রোটনটাকে দেবে তখন এটা স্টেবিলিটি ফিল করে। তাহলে এইভাবে আবার নাইট্রোবেনজিনে পরিণত হয়। তাহলে দেখতে পাচ্ছি কিভাবে নাইট্রোবেনজিনে পরিণত হয়। ঠিক আছে, সিমিলারলি আমি এই নাইট্রোবেনজিনের একটা রিঅ্যাকশন দেখাচ্ছি। তাহলে বেনজিন থেকে নাইট্রোবেনজিন দেখলাম, সিমিলারলি আমরা কি করতে পারি, সিমিলারলি না, বেনজিনকে যদি কি করা হয়, নাইট্রোবেনজিনকে যদি ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, একটা নাইট্রোবেনজিন নেব, নাইট্রোবেনজিনকে যদি ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি নেব, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড নেব প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 নেব, তাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করা হয়। কি বললাম, নাইট্রোবেনজিনকে যদি ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সহ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে সেটা কি হবে, মেটা ডাইনাইট্রোবেনজিনে পরিণত হবে, মেটা ডাইনাইট্রোবেনজিনে পরিণত হবে। আরেকটা নাইট্রো গ্রুপ বেনজিন বলে প্রবেশ করবে, এটাকে বলা হয় মেটা ডাইনাইট্রোবেনজিন। যদি নাইট্রোবেনজিনকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহ, এটাকে যদি কি বললাম, দুটোই ধূমায়মান না হয়, কি না হয়, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড প্লাস ধূমায়মান সালফিউরিক অ্যাসিড নেওয়া হয় এবং কয়েকদিন ধরে রিফ্লেক্স করা হয়, ফিউ ডেজ রিফ্লেক্স করা হয়, ফিউ ডেজ ধরে রিফ্লেক্স করা হয়, তাহলে কি হবে, 135 ডাইনাইট্রোবেনজিনে পরিণত হয়ে যাবে।
টিএনটি, এটাকে বলা হয় টিএনটি, এটি বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। 1 2 3 4 5 6, তাহলে দেখতে পাচ্ছি 135 ট্রাইনাইট্রোবেনজিনে পরিণত হবে, এটাকে বলা হয় টিএনবি। টিএনবি ট্রাইনাইট্রোবেনজিন। তাহলে নাইট্রোবেনজিনকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সহ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে মেটা ডাইনাইট্রোবেনজিনে পরিণত হয়। যদি দুটোই ধূমায়মান না হয়, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডও ধূমায়মান, সালফিউরিক অ্যাসিডও ধূমায়মান না হয় এবং সেটাকে বেশ কয়েকদিন ধরে রিফ্লেক্স করা হয়, তাহলে কি হবে? ট্রাইনাইট্রোবেনজিনে পরিণত হবে। এটি মূলত বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। ছোট্ট করে একটা কোশ্চেন দিচ্ছি, কনভার্ট করো, পরীক্ষায় প্রায় এসে থাকে যে নাইট্রোবেনজিনকে কিভাবে বেনজিনে কনভার্ট করো। কনভার্ট নাইট্রোবেনজিন টু বেনজিন, কনভার্ট নাইট্রোবেনজিন টু বেনজিন, কনভার্ট নাইট্রোবেনজিন টু, নাইট্রোবেনজিন থেকে কিভাবে বেনজিনে কনভার্ট করবে, ঠিক আছে, এক্সামে এসে থাকে। তো এর অ্যানসারটা করে দিচ্ছি, এটা কোশ্চেন ছিল। অ্যানসারটা কি হবে না, প্রথমে নাইট্রোবেনজিনটাকে বিজারিত করতে হবে, যে কোনো একটা রিডিউসিং রিয়েজেন্ট দাও। নাইট্রোবেনজিনকে বিজারিত করতে গেলে এসএন হাইড্রোক্লোরিক অ্যাসিড, টিন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে কোনো একটা বিজারক দ্রব্য দাও, কিসে পরিণত হয়ে যাবে? অ্যানিলিনে কনভার্ট হয়ে যাবে। অ্যানিলিন, এর নাম হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন, এই অ্যানিলিনকে সোডিয়াম নাইট্রাইট হাইড্রোক্লোরিক অ্যাসিড NaNO2 হাইড্রোক্লোরিক অ্যাসিড 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে পরিণত হয়ে যাবে। কি হিসাবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে শুষ্ক অ্যালকোহল কিংবা হাইপোফসফরাস অ্যাসিড দেব। কি দেব? শুষ্ক শুষ্ক অ্যালকোহল বা হাইপোফসফরাস অ্যাসিড দেব, দিলে কি উৎপন্ন হয়ে যাবে? বেনজিন। এটাকে দিতে পারি H3PO2 or ড্রাই অ্যালকোহল C2H5OH দিয়ে হিট দেব। কি দেব? হাইপোফসফরাস অ্যাসিড হিট কিংবা ড্রাই অ্যালকোহল হিট দিলে এটা কিসে পরিণত হয়ে যাবে? বেনজিনে পরিণত হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে এতটা, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।